দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকা চোখ দেশে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আমরা কথা বলবো, তার আগে পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামে একটু চোখ বুলে নিচ্ছি। ধন্যবাদ। প্রথমেই পড়ে নিব প্রথম আলোর শিরোনামগুলো। গুলি ছোড়ায় কড়াকড়ি বল প্রয়োগে 5 সুপারিশ, দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা। টানা চতুর্থ দিন সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা, সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়। কানাডা, মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক, সুযোগ বাংলাদেশের। দৈনিক ইত্তেফাক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাতে দুনিয়া ও আখিরাতে শান্তি কামনা, অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত। অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা, সংস্কার যত দেরি হবে দেশ তত বেশি সংকটে পড়বে তারেক রহমান। তারপর আমরা দেখে নিব সমকাল। ট্রাম্পের আদেশের বড় ধাক্কা, বাংলাদেশে ঝুঁকিতে লাখো মানুষ, ভোটের রাজনীতি ধনীদের হাতে, ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আহতরা। বাংলাদেশ প্রতিদিন, ভোটে হচ্ছে 4 জোট, হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেন সিমিন, প্রথম আলো নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, উধাও ঠিকাদার থমকে উন্নয়ন। ঘুম হারাম এলাকাবাসীর, সংস্কার দীর্ঘায়িত হলে সংকটে পড়বে দেশ, দাবি অযৌক্তিক বিশ্ববিদ্যালয় হবে না তিতুমির, স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, লাশ হাতির ঝিলে। এটা ছিল যুগান্তরের শিরোনাম। বণিক বার্তা, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি সরকার ও ব্যবসায়ীদের। দেশের বাজারে দামের কেন তারতম্য অনুসন্ধান করতে চাই শেখ বশির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা। ব্যবসার সুযোগ উন্মুক্ত হলে বাড়বে প্রতিযোগিতা। মোহাম্মদ আব্দুর রহমান খান। দ্য ডেইলি স্টার, পিপল সাফার এজ প্রোটেস্ট ডিস্টার্বড কমিউট অ্যাগেইন। লিবিয়া ট্রাজেডি, 56 migrants were abroad capsized boat. সুমন, আমরা পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখে নিলাম। তো দেখে আমি প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে আমাদের প্রথম আলোর যে প্রথম হেডলাইনটাই, রাত 2টা-2:30 পর্যন্ত দাবি পূরণের আশ্বাসে যমুনা থেকে সরলেন আহতরা। তো এই সম্পর্কে যদি আপনি আপনার অভিমত আমাদের একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। এর আগেই আমরা জানি যে গতকাল সকাল থেকেই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতরা রাস্তায় নেমে আসেন, রাজপথে নেমে আসেন। আমরা জানি যে এরও আগে বিভিন্ন সরকারের বিভিন্ন মহল থেকে তাদের চিকিৎসার ব্যাপারে খুব স্ক্যাটার্ডলি, বিচ্ছিন্নভাবে এক একজন উপদেষ্টা বা কোনো সরকারি দায়িত্বশীল কর্মকর্তা এক একজন এক একভাবে কথা বলছিলেন, যার সবগুলো কথার শুরুই ছিল যে এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে সারা জীবন বিনা পয়সায় চিকিৎসা দেবে সরকার, মানে সরকার তাদের দায়িত্ব নেবে, আমৃত্যু তাদের পরিবারের অন্তত একজন যোগ্য সদস্যের জন্য সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এরকম চাচ্ছে মৃত্যু পর্যন্ত, মানে আমৃত্যু প্লাস চাচ্ছে যে, হ্যাঁ, এটা সরকারের পক্ষ থেকে ঘোষণা ছিল, সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে এইভাবে বলা হচ্ছিল। তো এখন যেটা, কালকে যখন তারা মাঠে নেমে আসলেন তখন মনে হয়েছে যে ওই জায়গাটায় একটু ঘাটতি তৈরি হয়েছে এবং তাদের কালকে পর্যন্ত সরকার থেকে বলা হয়েছে বাট কমিটমেন্ট ভাবে রাখছে না হয়তোবা। কালকে পর্যন্ত তাদের 3 দফা দাবি ছিল, এর মধ্যে প্রধানতম দাবিটা ছিল হলো সুচিকিৎসা। তা আমরা জানি আমাদের দেশের চিকিৎসার নাজুক অবস্থা, এখানে সরকারি হাসপাতালগুলোতে সব আয়োজন আছে, সব ব্যবস্থা আছে, আপনার উন্নত যন্ত্রপাতি আছে, হ্যাঁ, কিন্তু যেটা বাস্তবতা সেটা হলো যে কোটি টাকা দামের একটা যন্ত্র, রোগ নির্ণয় যন্ত্র ধরেন, সেটার একজন টেকনিশিয়ান বা অপারেটরের কারণে সেটা বারান্দায় পড়ে আছে বছরের পর বছর ধরে, এরকম রেকর্ড আছে, ব্যবহার হচ্ছে না। আর এছাড়া তো আপনার অনিয়ম দুর্নীতির বিষয়গুলো তো আছেই। সেই সব কারণে আমার ধারণা যে ওনারা আহতরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না।
তারা বাধ্য হয়ে আন্দোলনে রাস্তায় নেমেছেন এবং তাদের দাবি ছিল যে সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি, তারা যে আহত হয়েছেন এটার জন্য একটা রাষ্ট্রীয় স্বীকৃতি। এই দাবিগুলোকে আমি যৌক্তিক মনে করি এবং এই দাবির প্রতি আমার ব্যক্তিগতভাবে আমার সমর্থন আছে। বাট রাজপথে নামার জায়গায় আবার একটু আপত্তি আছে, কারণ এই সরকারের আমলে এই 5-6 মাসের মধ্যে এত রাজপথ গরম করা হয়েছে যে কোনো আপনার একটা ব্যক্তিগত ইস্যু নিয়ে বা একটা প্রাতিষ্ঠানিক প্রাইভেট একটা অর্গানাইজেশনের 5 জন কর্মী, তারা কি বেতন বৈষম্য বা কি সমস্যা আছে, তারা রাজপথে নেমে আসছে, তারা প্রধান উপদেষ্টার বাসভবনমুখী হচ্ছে। এগুলো বাড়াবাড়ি মনে হয় আমার কাছে। যাই হোক, তো কালকে একটা পর্যায়ে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন যে বিকেল 4টার মধ্যে একটা ডেডলাইন ওনারা দিলেন যে বিকেল 4টার মধ্যে যদি সচিবালয় থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসে তাহলে তারা সচিবালয় অভিমুখী হবেন। এরপরে সম্ভবত সময়টা বাড়িয়ে আবার 4টা থেকে 6টা করা হলো। এর মধ্যেও যখন সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসছে তখন রাত 11:15টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তায় গিয়ে মানে বিক্ষোভ করছেন। এরপরে রাত 1:45টার দিকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উনি তাদের কথা শোনেন এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আশ্বাস দেন দাবি পূরণের। তারপর আহতরা, এটা দুঃখজনক ঘটনা, তারা এমনি অসুস্থ আহত, এই রাতভর রাস্তায় থাকাটাকে মানে মানবিকভাবে দেখলে ভালো দেখায় না। যাই হোক, আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি তাদের দাবি পূরণ করা হবে, যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে, আমাদের প্রত্যাশা রইল। আমার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে টানা 4র্থ দিনে সড়কে তিতুমির শিক্ষার্থীরা, তো অবশেষে ঘোষণা এলো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। তো এটা সম্পর্কে যদি আপনি একটু আমাদের। এটা গতকাল সম্ভব না, যেটা আমি আপনার শেষের কথা দিয়ে শুরু করছি, যে সেটি আপনার শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন। তো উনি বলছেন সম্ভব না তাও নয়, মানে একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা, সেটা শহরের মাঝখানে ব্যস্ত রাস্তায় একটা 5তলা 6তলা একটা ভবন হলেই হয়ে যায়। এগুলো তো সবই রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো তো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে বেসিক যে শর্তটুকু পূরণ করতে হয়, তার মধ্যে সম্ভবত আপনার একটা স্থায়ী ক্যাম্পাস এবং স্পেস নিয়ে, নির্দিষ্ট একটা স্পেস নিয়ে, তো একটা আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য তার সম্ভাব্যতা যাচাই করতে হবে। তো এবং সরকারের পক্ষ থেকে অবশ্যই সরকারের পক্ষ থেকে আশ্বাসও আছে যে যাচাই বাছাই করে, এবং এ নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটি কাজ করছে। এখন তাদের যেভাবে দাবি, তারা সময় বেঁধে দিচ্ছে, আজকের মধ্যেই করতে হবে, কালকের মধ্যেই করতে হবে, এটা তো আসলে সম্ভব নয়। এবং সেই দাবিতে আজকে সম্ভবত 5ম দিন, 4 দিন পার হয়ে গেছে, আজকে 5ম দিন তারা মাঠে নামবেন এবং তারা মানে একেবারে সর্বাত্মক স্ট্রাইক, ব্লকেট। হ্যাঁ, এবং আমি আরও যেটা মনে করি যে এই অবস্থানে তিতুমির কলেজ ইস্যুতে এখন সময় হয়ে গেছে সরকারের কঠোর অবস্থানে আসার। ওই কলেজটা এমন একটা রাস্তায়, এমন একটা ব্যস্ত সড়কে, যেটা একটা ঢাকার গেটওয়ে আর কি, ঢাকায় ঢোকার একটা গেটওয়ে, ওই রাস্তাটা ব্লক করলে, বন্ধ করলে সারা দিনের জন্য পুরো ঢাকাবাসীর সংকট হয়। হ্যাঁ, তো আপনার এই 2-2.5 কোটি মানুষকে কষ্ট দিয়ে প্রতিদিনই তারা আন্দোলন করবে, গুটি কয় শিক্ষার্থী। তাদের দাবি আমি যদি ধরেই নেই যে যৌক্তিক, আমি তাদের দাবির সাথে আমিও একমত, একাত্মতা পোষণ করছি, কিন্তু সেটার জন্য একটু সময় দিতে হবে, তো কাজটা করার জন্য সুযোগ দিতে হবে। এটা রাতারাতি এইরকম দাবি তো পূরণ করা যায় না। সেইটাই 4 দিন পেরিয়ে 5 দিন হয়ে গেল, আজকে 5ম দিনে তারা। সেইটাই। আরেকটা বিষয় জানতে চাবো আপনার কাছে, সেটা হচ্ছে মানে ইউরোপ আমেরিকার যে শুল্ক যুদ্ধ, কানাডা ও মেক্সিকোর যে পণ্যের উপরে 25% এবং চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে আমেরিকা থেকে, তো এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। কানাডা কিন্তু আবার করছে যে তারাও পাল্টাই করবে, সমপরিমাণ শুল্ক করবে তাদের ইসের উপর। কানাডা মেক্সিকো তারা দুইজনই বিরোধী অবস্থানে আছে, আর এটি হচ্ছে আপনার এই ট্রাম্প প্রশাসনের সেই পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা জানি যে উনি চেয়ারে বসেই দায়িত্ব নিয়েই শতাধিক নির্বাহী আদেশে সই করেছেন, যেটা ওনার জারি করা আইন। এর মধ্যে 1-2টা ক্ষেত্রে উনি ধাক্কাও খেয়েছেন, কোর্টে মামলা হয়েছে, এরকম কিছু বিষয় আছে। এরই ধারাবাহিকতায় উনি গত শনিবারে
আপনার এই তিনটা দেশ নিয়ে যে ইয়েটা মানে শুল্কের ঘোষণা দিয়েছিলেন। আগে কোনোটার শুল্ক ছিল 5%, কোনোটায় 10% এরকম ছিল। সেই পণ্যগুলো আমদানিতে এখন গুনতে হবে কানাডা, মেক্সিকো বা চায়নাকে গুনতে হবে আপনার 25% শুল্ক। তো এটি প্রকারান্তরে বাংলাদেশের জন্য একটু ভালো খবর, একটা খাতের জন্য, আরএমজি খাতের জন্য। আমরা পোশাক রপ্তানিতে, মার্কিন যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সর্বোচ্চ পরিমাণে দেয় আপনার চায়না, তারপরে ভিয়েতনাম। সম্ভবত এর আগে বাংলাদেশের আগে ছিল শ্রীলঙ্কার অবস্থান, তো আমরা সেই জায়গা থেকে এখন আমরা তৃতীয় অবস্থানে। তো চায়নায় যদি এই চড়া শুল্ক আরোপ করা হয় 25%, সেই ক্ষেত্রে চায়না সম্ভবত বাজারে টিকতে পারবে না এই অবস্থান নিয়ে। চায়নায় যে বিদেশি ফ্যাক্টরিগুলো আছে বা চাইনিজ যারা বিনিয়োগ করছেন এই খাতে, তারা ফ্যাক্টরি শিফট করার চেষ্টা করবেন অন্য দেশে। সেই ক্ষেত্রে বাংলাদেশ চলে আসে প্রথম দিকে। তো এই আদেশ, হ্যাঁ অবশ্যই, যদি এই আদেশ কার্যকর থাকে তাহলে আরএমজি খাতে আবার একটা নতুনত্ব শুরু হবে, নতুন পোশাক কারখানা তৈরি হবে, বিদেশিরা বিনিয়োগ করতে আসবেন এবং যে শুল্কের যে নিম্ন হার আছে তুলনামূলক আপনার কানাডা, চায়নার চেয়ে, সেই নিম্ন হারের সুযোগ নিয়ে বাংলাদেশ রপ্তানি বাড়াতে পারবে। পোশাক, হ্যাঁ, পোশাক, চামড়াজাত পণ্য এবং কৃষি, প্রক্রিয়াজাত কৃষি পণ্য, এই তিনটা খাতে বাংলাদেশ লাভবান হবে আশা করা যায়। ওকে, আমরা আশায় রইলাম। আমার আরেকটা ব্যাপার ছোট্ট করে একটু জানতে চাচ্ছি, যেহেতু আমি একটা মেয়ে, আজকে হেডলাইনে দেখলাম স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, লাশ হাতির ঝিলে। আর এই যে হাত পা বেঁধে ধর্ষণের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। তো এই ধর্ষণ থেকে মুক্তির উপায় কি? এই ফেসবুক কি তাহলে, মানে সামাজিক যোগাযোগ যে ফেসবুক, এর মাধ্যমে পরিচয় হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মানে এটা কি মানে উপকারিতা না অপকারিতা, এই সম্পর্কে যদি আপনাদেরকে এইটা মানে অল্প কথায় বলা মুশকিল। সেটা হলো যে সোশ্যাল মিডিয়াগুলোর ব্যবহারটা আমরা কোন পর্যায়ে কিভাবে করছি আমি জানি না। এই খবরটা আমি ডিটেল জানি না, দুঃখিত। যে কোন কি বয়সী মেয়ে, সাধারণত দেখা যায় উঠতি বয়সের ছেলে মেয়েরা এটার মানে মিস ইউজের দিকে বেশি ঝুঁকে যায় এবং চট করেই ফেসবুকে অল্প কয়েকদিনের পরিচয়ে বন্ধু হয়ে যায়, তার সাথে ঘুরতে যায়। নিজের সিকিউরিটি, নিজের সেফটি, এগুলো ওইভাবে তারা চিন্তা করে না বা মাথায় আসে না। তো এই জায়গায় অর্থাৎ সামাজিক মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো আছে, এইগুলোর অপব্যবহার কিংবা এগুলো থেকে কোনো রকম আক্রান্ত হওয়া, সমস্যায় পড়ার বিষয়গুলো অভিভাবকদেরকে দেখতে হবে। এছাড়া তো এটা যেহেতু ওপেন প্ল্যাটফর্ম, আমি আপনি চাইলেই কিছু করতে পারবো না। হ্যাঁ, আর এই খুন, ধর্ষণ, এগুলো তো এগুলোর কথা বলে শেষ করা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।